ট্রেনে করে সিরাজগঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়েছি। সঙ্গে রয়েছে আমার স্কুল ও কলেজ জীবনের বন্ধু ইমরান। প্রায় 10 বছর পর ইমরানের সাথে দেখা। এই 10 বছর ইমরানের সাথে আমার কোনো যোগাযোগ ছিল না, থাকবে কি করে। এইচএসসি পরীক্ষার পরই আমি কানাডায় চলে যাই। কানাডায় বেশ ভালোভাবেই সব কিছু গুছিয়ে এনেছিলাম, অর্থ উপার্জনও হচ্ছিল ভালো, আর ইতিমধ্যে দুটি বড়সড় ডিগ্রিও নিয়ে ফেলেছি। হঠাৎ কয়েক বছর আগে আম্মু খুব অসুস্থ হয়ে পড়লে আমি দেশে চলে আসি। দেশে এসেই একটা এনজিওতে লোভনীয় চাকরি পেয়ে যাই। তারপর থেকে বিদেশে যাওয়ার আর ইচ্ছা হয়নি। ইমরানের সাথে 1 মাস আগেই কক্সবাজারে হঠাৎ দেখা হয়ে গেল। ইমরান এবং ওর স্ত্রী কেয়া কক্সবাজারে ঘুরতে এসেছিল। দেশে ফিরে চাকরি করছি 3 বছর হয়ে গেল। এই 3 বছর ইমরানের কথা অনেক ভাবলেও দেখা করার সুযোগ হয়নি। অনেক দিন পর ইমরানের সাথে দেখা হয়ে আনন্দে অভিভূত হয়ে গিয়েছিলাম। ইমরানের অবস্থাও একই। কক্সবাজারে দেখা হওয়ার পর থেকে ইমরান আমাকে আর ছাড়ছে না, সব সময় আমার সাথে থাকার চেষ্টা করছে। এই যে এখন সিরাজগঞ্জে নানা বাড়ি যাচ্ছে, সেখানে ও জোর করে আমাকে নিয়ে যাচ্ছে। ওর স্ত্রী কেয়া অবশ্য আমাদের সাথে আসেনি, ও ঢাকাতেই আছে। ইমরান বলল, রিয়াজ, কেমন লাগছে ট্রেন ভ্রমণ? খুব ভালো লাগছে। কতদিন পর একসাথে কোথাও ঘুরতে যাচ্ছি, ভাবতেই ভালো লাগছে। তোকে আমি সঙ্গে এনেছি একটি কারণে। কী কারণে? সেদিন তোর বাসায় গিয়ে জানতে পারলাম ফারিয়া ভাবির কথা। ফারিয়া ভাবি নাকি পাবলা মেন্টাল হসপিটালে। কি হয়েছিল রিয়াজ? সে অনেক বড় কাহিনী। প্লিজ আমাকে সবকিছু বল, আমি জানতে চাই। তোর জীবনের সঙ্গী ভালোবাসা ফারিয়া কেন পাগল হয়ে গেল? কেন তোর জীবনটা এত বিষাদে ঢাকা? আমি সব জানতে চাই। ইমরানের পীড়াপিড়িতে আমি বলতে শুরু করলাম। দেশে চাকরিটা পাওয়ার পরেই এক শুভ দিনে ফারিয়ার সাথে আমার বিয়ে হয়। দু পরিবারের পছন্দেই বিয়েটা সম্পন্ন হয়। প্রেম করার সুযোগ আর ইচ্ছা কোনোটাই আমার হয়নি, তাই মা বাবার পছন্দকে অগ্রাহ্য করিনি। বিয়ের পর থেকে আমি বুঝতে পারলাম জীবনের সঠিক কাজটা আমি করেছি। ফারিয়ার সাথে আমার সম্পর্কটা ছিল একদম বন্ধুর মতো। ওকে যতই দেখছিলাম ততই মুগ্ধ হতাম। আমার ফিরতে যতই রাত হোক না কেন, ও না খেয়ে অপেক্ষা করত। ও আমাকে সিগারেট খেতে দিত না। এই নিয়ে ওর সাথে আমার অনেক মনোমালিন্য হয়েছে, তবে এই মনোমালিন্যের মধ্যেও আনন্দ লুকিয়ে থাকত। ওর সবচেয়ে বড় গুণ ছিল ওর চাওয়া কম ছিল। যে জিনিসটা ওর অভিধানে ছিল না। ওর জন্য কোনো জিনিস কিনলে ও খুশি হওয়ার বদলে কেমন যেন ভুরু কুচকাত। ফারিয়া কিছু ব্যাপারে খুব পাগলাটে ছিল। প্ল্যানচেট করার প্রতি ওর খুব আগ্রহ ছিল। ওর আগ্রহের মূল্য দিতে গিয়ে প্রায় আমার প্ল্যানচেট করার চেষ্টা করতাম। আমি গভীর রাতে লাইট নিভিয়ে পদ্মাসনের মতো বসতাম। তারপর মনে মনে বলতাম, হে নিকটতম আত্মা, আমাদের যে কোনো একজনের উপর ভর করো, এসো এসো এসো। আসলে পুরো ব্যাপারটা ছিল একটা খেলা। আমরা জানতাম কখনো এইভাবে আত্মা চলে আসতে পারে না। একদিন রাত 12টা আমি আর ফারিয়া পদ্মাসনের মতো বসে প্ল্যানচেটের চেষ্টা করছি। হঠাৎ ফারিয়া শটান হয়ে উঠে দাঁড়ালো। আমি বললাম, ফারিয়া, কি হয়েছে? গম্ভীর ভরাট গলায় কেউ বলল, ফারিয়া নেই, আমি এসেছি। তুমি কে? তুমি যাকে ডেকেছ, নিকটতম আত্মা। তুমি চলে যাও, চলে যাও এখান থেকে। না, আমি যাব না, আমি থাকবো। প্রতিদিন রাত 12টায় আসবো। আমি ভয়ে কাঁপতে লাগলাম। মনে হলো ভয় আমার হৃৎপিণ্ড থেমে যাবে। আমি ঘুমিয়ে পড়লাম বা জ্ঞান হারালাম। সকালবেলা সবকিছুই স্বাভাবিক। ফারিয়া ঘুম থেকে উঠে চা বানিয়ে আনলো। আমি বুঝতে পারলাম রাতে সবকিছুই আমার স্বপ্ন। অফিসে যেতে ইচ্ছা করছিল না, তবুও জোর করে গেলাম। অফিস থেকে ফিরে জানতে পারলাম সকাল থেকে আমাদের কাজের ছেলে জামশেদকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা বুঝতে পারলাম ছেলেটা পালিয়ে গেছে। সেদিন হঠাৎ রাতেই আমার ঘুমটা ভেঙে যায়। আমি তাকিয়ে দেখি ফারিয়া আমার পাশে নেই। লাইট জ্বেলে দেখলাম ফারিয়া শটান হয়ে দাঁড়ানো। ওর চোখ দুটো জ্বলছে, বারবার জিভ বের করছে। আমি বললাম, ফারিয়া? ফারিয়া নেই।
কে তুমি? তোমার নিকটতম আত্মা। তুমি চলে যাও, চলে যাও। না, আমি যাব না। তোমাকে যেতেই হবে। ফারিয়া হঠাৎ হিংস্র হয়ে উঠল, আমাকে সজোরে লাথি দিল। আমি দেওয়ালের উপর ছিটকে পড়লাম। ফারিয়া দরজা খুলে বাইরে চলে গেল। আমি কোনো মতে উঠে দাঁড়ালাম, তারপরেই বিছানায় পড়ে গেলাম। সকালে চোখ মেলে তাকাতেই দেখলাম ফারিয়া আমার পাশে ঘুমাচ্ছে। আমি সকালে নাস্তা না খেয়েই অফিসে চলে গেলাম। অফিসে গিয়ে জানতে পারলাম আমাকে 1 সপ্তাহের জন্য চট্টগ্রাম যেতে হবে। আমাদের কোম্পানি একটা নতুন প্রজেক্ট খুলবে চট্টগ্রামে, সেজন্যই আমাকে যেতে হবে। আমি দুপুরের খাবার খেয়েই চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিলাম, কিন্তু চট্টগ্রামে গিয়ে বিরাট ফ্যাসাদে পড়লাম। যেদিন চট্টগ্রাম গেলাম সেদিন থেকে পুরো 1 সপ্তাহ 10 জন মানুষ খুন হলো। প্রতিটি মানুষের বুক, পেট, চোখ কানাকার করে কাটা। আমি কাজ শেষ করেই ঢাকায় ফিরে এলাম। ঢাকায় ফিরে ফারিয়াকে দেখে আশ্বস্ত হলাম। ও আগের থেকেও অনেক সুন্দর হয়েছে। ওর চোখে মুখে ছিল নতুন সন্তানের প্রতীক্ষা। রাতে ঘুমানোর আগে ফারিয়া 1 গ্লাস পানি খায়। আমি সেদিন রাতে ফারিয়ার পানিতে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিলাম, যাতে রাতে ওর ঘুম না ভাঙে। এভাবে টানা 1.5 মাস আমি ওকে ঘুমের ওষুধ খাইয়ে যেতে লাগলাম। এক সময় হঠাৎ আবার অফিসের কাজে আমাকে চট্টগ্রামে যেতে হলো। এবার প্রায় 2 মাসের সফর। এই 2 মাসে চট্টগ্রামে প্রায় 18 জন মানুষ খুন হলো। সবারই বুক, পেট, চোখ আনাকার করে কাটা। পুরো চট্টগ্রামে রেড অ্যালার্ট জারি হলো। কোনো সংঘবদ্ধ চক্র কাজটি করছে বলে সবাই ধারণা করল। বাড়িতে বাড়িতে শুরু হলো পুলিশের বিশেষ অভিযান। এই ভয়াবহ পরিস্থিতিতে মা ফোন করে জানালো আমার একটা ফুটফুটে মেয়ে হয়েছে। খবরটি শুনে মনে হলো আমার সব দুঃস্বপ্নের অবসান হয়েছে। আমি তাড়াতাড়ি ঢাকায় ফিরে এলাম। আমার মেয়ের নাম রাখলাম অধরা। আমি ইমরানের দিকে তাকিয়ে বললাম, জিসানের কথা মনে আছে? হ্যাঁ, আমাদের স্কুল জীবনের বন্ধু। জিসানের সাথে আমার দেখা হয় ঢাকাতেই। জিসান তখনও বিয়ে করেনি। একটা ছোটোখাটো ফ্ল্যাট ভাড়া করে থাকতো জিসান। একদিন আমি, ফারিয়া ও অজ্জাকে নিয়ে জিসানের বাসায় যাই। গল্প বেশ জমে ওঠে। জিসান অনেক অনুরোধ করলো রাতে থেকে যেতে। ছোট বাচ্চা নিয়ে কোথাও থাকা খুব মুশকিল, তবু আমরা জিসানের ফ্ল্যাটে থেকে গেলাম। সে রাতেই পাশের রুমে একটা আর্তচিৎকার আমার ঘুম ভেঙে যায়। আমি পাশের রুমে গিয়ে দেখি জিসানের বুক, পেট, চোখ আনাকারে কাটা। ফারিয়া সারা শরীরে রক্ত, আর ফারিয়ার মুখে কি ছিল? জিসানের কলিজা। ও মাই গড, কি বলছিস রিয়াজ? ফারিয়া আমাকে দেখে দৌড়ে বাইরে চলে গেল। আমিও অদ্রাকে কোলে নিয়ে বাইরে বেরোলাম। আমাকে পালাতে হবে, তা না হলে পুলিশের হাতে ধরা পড়ে যাব। আমি সেই রাতটা অদ্রাকে নিয়ে ফুটপাতে কাটালাম। সকালে বাসায় গিয়ে দেখি ফারিয়া বাসাতেই রয়েছে। ওকে বা বাসার কাউকে এ বিষয়ে কোনো কথা বললাম না। ফারিয়াকে অনেক বুঝিয়ে শুনিয়ে ওর বাবার বাড়িতে রেখে এলাম। রাতে ঘুমানোর সময় আমার অনেক হিসাব মিলে গেল। চট্টগ্রামের হত্যাকাণ্ডগুলো তাহলে ফারিয়াই করেছে। এছাড়া ঢাকায়ও কিছু রহস্যজনক হত্যাকাণ্ড হয়েছে, সেগুলোও হয়তো ফারিয়া করেছে। হঠাৎ আমার মনে পড়ল অজ্জার কথা। ওকে ফারিয়ার সাথে পাঠিয়ে দেওয়া একদম ঠিক হয়নি। সারা রাত আমার ঘুম হলো না। সকালবেলা আমার শ্বশুর বাড়ি থেকে খবর এলো অজ্রাকে পাওয়া যাচ্ছে না। আমি পাগলের মতো ফারিয়াদের বাড়িতে ছুটে গেলাম। ফারিয়াকে দেখলাম পাগলের প্রলাপ বকছে। ফারিয়া নিজেও হয়তো জানে না ও একটা খুনি। দুপুরের দিকে ফারিয়াদের বাড়ির পাশের ডোবায় অধরার মৃতদেহ পাওয়া গেল। অধরার বুক ও পেট 4 কোণাভাবে কাটা ছিল। ফারিয়া তখন পুরোপুরি পাগল হয়ে যায়। ওকে পাঠিয়ে দেওয়া হয় পাবনা মেন্টাল হাসপাতালে। আমি বুকে পাথর বাঁধি। ফারিয়াই যে অদ্রাকে মেরে ফেলেছে তা আমি কারোর কাছে প্রকাশ করিনি। কী লাভ? এতে সবাই আমাকে পাগল ভাবত। কেউ এসব বিশ্বাস করতো না। আমি তো সব কথা বিশ্বাস করেছি, কিন্তু একটা হিসাব মিলছে না। কি হিসাব? ভাবি চট্টগ্রামে গিয়ে মানুষ খুন করেছে। আশ্চর্য। হ্যাঁ, আত্মাটার হয়তো অনেক ক্ষমতা ছিল। আবার এমনও হতে পারে চট্টগ্রামে কোনো মানুষের উপর এরকম একটা খারাপ আত্মা ভর করেছিল। হতে পারে। আচ্ছা রিয়াজ, ভাবি তো মেন্টাল হসপিটাল থেকেও পালাতে পারে, বা ওখানেই মানুষ মারতে পারে। আমার মনে হয় আত্মাটা ওকে ছেড়ে চলে গেছে। তুই কি করে নিশ্চিন্ত হলি? স্রেফ অনুমান।
এত খুন করার পরও কি ওর স্বাদ মেটেনি? সিরাজগঞ্জ পৌঁছাতে পৌঁছাতে রাত হয়ে গেল। ইমরানের নানি বেঁচে নেই, তবে নানা বেঁচে আছেন। নানার বিশাল বাড়ি, নানার দেখাশোনা করার ইমরানের ছোট খালা। খালা বিধবা, তার একটা ছোট মেয়ে রয়েছে, নাম লিপি। ইমরানের নানা আমাদের দেখে খুব খুশি হলেন। পুরো বাড়িটা আমাদের ঘুরিয়ে দেখালেন। রাতে প্রচুর খাবারের আয়োজন করলেন। আমরা খুব ক্লান্ত ছিলাম, তাই রাতে খেয়েই ঘুমিয়ে পড়লাম। সকালবেলা ইমরান আমাকে ডেকে তুলল। হাঁপাতে হাঁপাতে বলল, রিয়াজ, বাইরে যেতে হবে। কেন? লিপিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কি বলছিস? সমস্ত বাড়ি পাড়া মহল্লায় খোঁজা হয়ে গেছে, কোথাও লিপি নেই। খালা খুব কান্নাকাটি করছেন। আমরা সারাদিন অনেক খোঁজাখুঁজি করলাম, লিপিকে পাওয়া গেল না। সারা শহরে মাইকিংয়ের ব্যবস্থা করা হলো, স্থানীয় পত্রিকায় হারানো বিজ্ঞপ্তি দেওয়া হলো। দুদিন পর আমি আর ইমরান ঢাকা এসে পৌঁছালাম। ইমরানের চোখে বারবার পানি দেখতে পাচ্ছি, কারণ লিপিকে কোথাও পাওয়া যায়নি। এই খালাতো বোনটাকে ইমরান খুব ভালোবাসত। আমি ইমরানের কাঁধে হাত দিয়ে বললাম, ইমরান, এত ভেঙে পড়িস না। আজ আর তোর বাড়িতে গিয়ে কাজ নেই। আব্বু আম্মু গ্রামে গেছেন, আমি বাড়িতে একা। আমার সাথে থেকে যা। ইমরান রাজি হলো। আমাদের শুয়ে পড়তে রাত 11:30 বেজে গেল। আমি বললাম, ইমরান, আমি তোকে আরও কিছু কথা বলতে চাই। বল। ভয় পাবি না তো? মানে? তোকে আমি সিরাজগঞ্জে যাওয়ার সময় যে ঘটনা বলেছি সব মিথ্যা। আসলে আত্মাটা ফারিয়ার উপর ভর করেনি, ভর করেছিল আমার উপর। ঢাকা চট্টগ্রামে হত্যাকাণ্ডগুলো আমিই ঘটিয়েছি। জিসানকেও আমি মেরেছি। আমি ফারিয়াকে ঘুমের ওষুধ খাওয়াতাম, যাতে ও আমার কোনো কাজে সাক্ষী না থাকে। তবুও জিসানকে মারার দৃশ্যটাও দেখে ফেলে। ফারিয়া বুঝতে পারে ওর এবং অদ্রা জীবনও নিরাপদ নয়। তখনও অদ্রাকে নিয়ে ওর বাবার বাড়িতে চলে যায়। কিন্তু অদ্রা আমার হাত থেকে নিস্তার পায়নি। অদ্রাকে খুন করার পর ফারিয়া সবাইকে বলতে থাকে আমার কুকীর্তির কথা। তখন আমি চালাকি করে ফারিয়াকে পাগল সাজিয়ে পাবনা মেন্টাল হসপিটালে পাঠিয়ে দিই। তবে বর্তমানে আমি খুব বুঝে শুনে কাজ করি। লাশটা এমনভাবে লুকিয়ে ফেলি যাতে কেউ সহজে তা না পায়। আত্মাটার সাথেও আমার খুব বন্ধুত্ব। আত্মাটা প্রতিদিন রাত 12টায় আমার উপর ভর করে এবং সকালের আলো ফোটার আগেই চলে যায়। আমার প্রথম শিকার হচ্ছে কাজের ছেলে জামশেদ, এবং আপাতত আমার সর্বশেষ শিকার লিপি। ওর লাশটা আমি তোদের নানার বাড়ির পেছনে পুকুরে ফেলে দিয়েছি। আমি এখন যাব। বাচ্চা ছেলের মতো কথা বলছিস কেন ইমরান? তুই যেতে পারবি না, দেখছিস না রাত 12টা বাজতে আরো 30 সেকেন্ড বাকি। Ha 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 ha.